দূরের এবং কাছের সকল বন্ধুদের জানাই স্বাগত, সালাম ও নমস্কার। আমি রাজু আহমেদ আছি আপনাদের সাথে। আহার হিম করা সব ভূতের গল্প, থ্রিলার গল্প ও বিভিন্ন লেখকের ভালো লাগা গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্টোরি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। আসসালামু আলাইকুম, আমার নাম মিন্টু। বর্তমানে আমি মালয়েশিয়া প্রবাসী। আমি শেয়ার করতে চাই 2004 সালে আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনার উত্তর আমি এখনও পর্যন্ত পাইনি। আমার গ্রামের বাড়ি নাটোর জেলা গুরুদাসপুর থানায়। পড়ালেখার সুবাদে তখন আমি রাজশাহীতে থাকি। তখন রাজশাহী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র আমি। প্রথম বর্ষে থাকাকালীন অবস্থায় আমি হলে সিট পাইনি, এই বাধ্য হয়ে সে সময় মেসেই উঠতে হয়েছিল। গল্প শুরু করার আগে সে সময় আমার গ্রামের সার্বিক পরিস্থিতিটা আগে বলে রাখা দরকার। সময়টা ছিল আষাঢ় মাস। আমার গ্রামের বাড়ি চলনবিল এলাকায়। গ্রামের প্রতিটা বাড়ির উঠান পর্যন্ত বানের পানি উঠে গেছে। গ্রামের ছোট বড় রাস্তাতে প্রায় হাঁটু বা কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি। গ্রামের লোকজন এ বাড়ি ও বাড়ি বা বাজারে যাওয়ার জন্য কলা গাছের ভেলা ছিল তাদের একমাত্র যোগাযোগ মাধ্যম। সে সময় আমাদের গ্রামের অধিকাংশ বাড়িতেই কারেন্ট ছিল না। হারিকেন বা কুপিবাতি ছিল তাদের রাতের আলোর প্রধান উৎস। সে যাই হোক, সেদিন মাগরিব আজানের পরপর হালকা বৃষ্টি হচ্ছিল। ছাত্রাবাসে বন্ধুদের সাথে কার্ড খেলছিলাম। হঠাৎ মেসের ম্যানেজার এসে আমাকে জানালো আমার গ্রাম থেকে নাকি কল এসেছে, কেউ একজন আমার সাথে কথা বলতে চায়। দ্রুত মেসের অফিস রুমে চলে গেলাম। একটু পরে আবার কল আসলো, কিন্তু গ্রামের মহল্লার যে আইএসডি নাম্বারটা আমার কাছে ছিল, কলটা সে নাম্বার থেকে আসেনি, সেটা অন্য নম্বর। জেনে রাখা ভালো, সে সময় এখনকার মতো এত মোবাইল ফোন সবার হাতে হাতে ছিল না। প্রয়োজনে সবাই দোকান থেকেই কথা বলতো। ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, কে? তিনি বললেন, আমি তোর কালু মামা। কালু মামা হচ্ছে আমার মায়ের ফুফাতো ভাই। বয়স 45 বছর হবে। আমাকে অনেক স্নেহ করে, ভালোবাসে, তবে কখনো আমাকে ফোন করে খোঁজখবর নেয়নি। গ্রামের অশিক্ষিত মানুষ বলে তো তাই। গ্রামে এইভাবে ফোন টোন কাউকে সে সময় করাটাও ছিল একটু ব্যয় সাপেক্ষ, তাই হয়তো আমার সাথে ফোনে কথা বলেনি। তবে গ্রামে গেলে কথা হয়। ছোটোবেলায় কালু মামার সাথে চলনবিলে প্রচুর মাছ ধরতাম। এক কথায় ডিঙি নৌকা নিয়ে কারেন্ট জালে মাছ ধরার জন্য কালু মামার একমাত্র সঙ্গী ছিলাম আমি। যাই হোক, মামা বললেন, কেমন আছিস ভাগ্নে? ভালো আছি মামা, আপনি কেমন আছেন? ভালো আছি রে। তুই একটু বাড়িতে আসতে পারবি? কথাগুলো বলছিল খুবই ক্ষীণ স্বরে। এমন ক্ষীণ স্বরে কখনো আমার মামাকে কথা বলতে দেখিনি। কাল সকাল সকাল চলে আসবি, বুঝলি? আমি কিছু বলার আগেই কলটা কেটে দিল। কয়েকবার ফোন করলাম, কিন্তু নেটওয়ার্ক বিজি দেখিয়ে গেল, কেটে গেল এবং বারবার নাম্বার নট ইন ইউজ দেখাচ্ছে। ভাবলাম এটা হয়তো নেটওয়ার্কের সমস্যা। মনে মনে চিন্তা করলাম, মামা তো কখনো ফোন করে না, আজ হঠাৎ কি হলো? মনে মনে ভাবলাম মহল্লার দোকানে একটু কল করে খবর নেই তো। কিন্তু ওই ফোনটাও বন্ধ দেখাচ্ছিল। কয়েকবার চেষ্টা করেও পারিনি। ভাবলাম মোবাইলের চার্জ হয়তো শেষ, তাই ফোন বন্ধ দেখাচ্ছে। আমি অনেক চিন্তায় পড়ে গেলাম, বাড়িতে কারো কিছু হলো কি না। কিছু হলে তো আমাকে ফোন করতো। মনে মনে ভাবলাম, কোনো সমস্যা না হলে তো আর কোনো ফোন করতো না। চিন্তা করলাম, এখন যদি রওনা দেই, রাত 10টা সাড়ে 10টার মধ্যে হয়তো পৌঁছে যাব। যা ভাবা তাই কাজ। রাতের খাবার সবার আগেই খেয়ে নিলাম রওনা দেব বলে। 2-3টে কাপড় নিয়ে, 2-একটা ব্যাগে বইটই নিয়ে ব্যাগটা কাঁধের মধ্যে চাপিয়ে রওনা দিলাম। দ্রুত বাড়িতে যেতে হলে আমাকে ঢাকাগামী কোনো বাসে যেতে হবে, তাই দেরি না করে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। কিন্তু রাত 10টার আগে ঢাকার দিকে কোনো বাস নেই। এদিকে লোকাল বাসও আজকের মতো বন্ধ হয়ে গিয়েছে, আবহাওয়া খারাপ জন্য। তাই ভাবলাম মেসে ফিরে যাই, সকাল সকাল রওনা দেব। কিন্তু দেখলাম বৃষ্টির আগের থেকে হালকা বেড়ে গেছে। চিন্তা করলাম, ধুর, যা হবার হবে, এখন আর মেসে ফিরে যাব না। আমি কি মেয়ে মানুষ যে ভয় পাবো? মনের সাথে হেরে গিয়ে বাধ্য হয়ে বাড়ি যাওয়ার প্ল্যানকেই এগিয়ে রাখলাম। ন্যাশনাল ট্রাভেলসে 50 টাকা দিয়ে আমার ডেস্টিনেশন কাশিকাটা অবধি মিটালাম। কাউন্টার ঢাকার ভাড়া ছাড়া নেবেই না।
অনেক রিকোয়েস্ট করে 50 টাকা দিয়ে ইঞ্জিন কভারে বসার প্রতিশ্রুতিতে সিট পেলাম। এতক্ষণে রাত 8:45। ভাবছি এতক্ষণ বসে বসে কি করব। রাত 10টায় গাড়ি ছাড়বে। এক প্যাকেট নেভি সিগারেট নিয়ে কাউন্টার রুমে বসে ফুঁকছি আর টিভি দেখছি। এমত অবস্থায় গাড়ি ছাড়ার সময় ঘনিয়ে আসলো। কন্ডাক্টর সবাইকে ডেকে ডেকে গাড়িতে তুলে দিল। আমিও উঠে পড়লাম। রাতের ট্রিপ, তাই গাড়িতে প্রায় 1/3 সিট ফাঁকাই আছে। তাই কন্ডাক্টর সাহেব মেন সিটগুলোতেই বসতে দিলেন। হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এর মাঝেই হালকা গতি নিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি। যেতে যেতে অনেক চিন্তা হচ্ছিল যে মানুষটা আমাকে কখনো ফোন করে না, আর সেই কালু মামা আমাকে ফোন করলো, তাও আবার বাড়ি যাওয়ার জন্য। তেমন কিছু হলে আব্বা, মা, চাচাতো ভাইরা ফোন করতে পারত। যাই হোক, আল্লাহ জানে কি হয়েছে কার। ভাবতে ভাবতে কখন যে কাছে এসে পৌঁছেছি টের পাইনি। কন্ডাক্টর সাহেব এগিয়ে এসে বললেন, কি মিয়া, ভালো সিট পরে ঘুমিয়ে পড়েছ নাকি? ওঠো, কাছে এসে গেছো। গাড়ি থেকে নেমে দেখি রাত 11:30 বাজে। বৃষ্টি এখন আর নেই, তবে আকাশ মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলোয় হালকাভাবে বেরুচ্ছে, যার কারণে খুব একটা অন্ধকার মনে হচ্ছে না। কাছিকাটা থেকে নেমে যেতে হবে গুরুদাসপুর, প্রায় 5 কিলোমিটার পথ। এরপর আরও 5 কিলোমিটার পায়ে হেঁটে কাঁচা রাস্তা ধরে হেঁটে যেতে হবে আমার গ্রামের পথে। কাছিকাটা থেকে ভ্যান, টেম্পু এ সকল যানবাহন পাওয়া যায়, কিন্তু রাত বেশি হওয়ার কারণে ভ্যান, টেম্পু খুব বেশি নেই। তাই একটি সিগারেট ধরিয়ে আবার অপেক্ষা করতে লাগলাম কখন ভ্যান পাই তার জন্য। রাত প্রায় 12টা বাজলো, কিন্তু কোনো কিছুই পাচ্ছি না। রাত এদিকে গভীর হতে চলেছে। উপায় অন্ত না দেখে হেঁটেই যাব ভাবছি। এমন সময় একটা বাইক দেখতে পেলাম। হাত উঁচিয়ে বাইক থামিয়ে তার কাছে চাঁচকুর বাজার, অর্থাৎ গুরদাসপুর উপজেলার চাঁচকুর বাজার একটি বড় বাজার, সেই বাজার পর্যন্ত লিফট চাইলাম। তিনি রাজি হয়ে গেলেন। বাজার পর্যন্ত আমাকে লিফট দিলেন। গল্প করতে করতে দুজন এতগুলো পথ পাড়ি দিলাম। চাঁচকুর বাজারের ব্রিজের কাছে এসে আমাকে নামিয়ে দিয়ে সালাম ভাই বললেন, এই ছেলে একা যেতে পারবে তো? রাত তো 1টা বেজে গেল প্রায়। ভয় পাবে না তো ভাই? কি যে বলেন সালাম ভাই, যেতে পারবো। আকাশে চাঁদের আলো আছে, যেতে সমস্যা হবে না, যদি বৃষ্টি না আসে আর কি। মিন্টু, দেখো যদি ভূতের ভয় না পাও। ভয় পেলে দোয়া কালাম জোরে জোরে পড়বে, বুঝলে? কি বলেন সালাম ভাই, দুনিয়াতে ভূত বলতে কিছু আছে নাকি? ঠিক আছে সালাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আপনার দাওয়াত থাকলেও যদি কখনো রাজশাহীতে যান আমার মেসে উঠবেন এবং 2 ভাই জমিয়ে আড্ডা মারব। দুজন কথোপকথন শেষ করে বিদায় নিলাম। আমি আবার এই ভূত জিনে বিশ্বাসী না। নানি দাদির কাছে শুধু গল্পই শুনে গেলাম। আর সায়েন্সের স্টুডেন্টরা কখনো এইসব আজাইরা জিনিসে ভয় পায় না, যার কোনো অস্তিত্বই নেই। কথাগুলো মনে মনে বলতে বলতে ব্রিজ পার হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। আমি যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে নদী, আর পশ্চিম পাশে রয়েছে চলন বিল। রাস্তার পূর্ব পাশে, অর্থাৎ নদীর সাইডে মাঝে মাঝে 2-1টা বসতি আছে, এছাড়া আর কিছুই নেই। আলো আধারির অন্ধকারের পথ ধরে হেঁটে চলেছি। রাস্তায় কোনো জনমানব নেই। দূর থেকে রাতচোরা পাখি, শেয়াল আর কুকুরের ডাক ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। এরকম পরিবেশে কখনো পড়িনি। এমন নিশুতি রাতে শেয়াল আর কুকুরের ডাক, মধ্যরাতে আমি হেঁটে চলেছি আপন মনে একা। শরীর মাঝে মাঝে ভারী হয়ে আসছে অজানা কোনো এক কারণে। সত্যি বলতে ভয় হচ্ছে একটু। এটা কিসের ভয়? ভূতের ভয় নাকি অন্য কিছু, সেটা জানি না। ভয় কাটানোর জন্য মাঝে মাঝে সিগারেট ধরাচ্ছি আর হাঁটছি। আল্লাহর কাছে শুকরিয়া করছি আল্লাহ যেন বৃষ্টি না দেয়। রাত তখন 1:15। হেঁটে এসেছি প্রায় 1 কিলোমিটার পথ। আর একটু এগুলেই সামনে পড়বে শ্মশান ঘাট, অর্থাৎ নদীর পূর্ব পাশে শ্মশান ঘাটটি পড়েছে। মনে মনে ভাবছি এই শ্মশান ঘাট পেরোলেই আর কোনো ভয় নেই। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শ্মশান ঘাটে প্রায় কাছাকাছি এসে পৌঁছেছি। কেমন যেন নাকে মাংস পড়া গন্ধ পাচ্ছি। ভয়ে হাড় হিম হয়ে আসতে লাগলো। মানুষ মরলে কি কেউ এত রাতে পোড়াতে আসবে? একটু এগুতে আমি বুঝতে পারলাম আমার পেছন পেছন কে যেন আসছে। কেমন যেন পায়ে হাঁটার শব্দ পাচ্ছি। ভয়ে আমার সারা শরীর ভারী হয়ে আসছে।
হাঁটতে পারছি না। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আমার হাঁটার গতি কমিয়ে দিচ্ছে। যতই সামনের দিকে এগোচ্ছি, মাংস পড়ার গন্ধ ততটাই বিকটভাবে আমার নাকে লাগছে। শুনেছি ভূত যদি কাউকে অ্যাটাক করে তাহলে আগুন দেখলে নাকি পালিয়ে যায়। আবার শেষ সিগারেটটা ধরালাম। সিগারেট ধরাতেই কেমন যেন নাকো নাকো কথায় গায়েবীভাবে পেছন থেকে আমাকে বলল, খুব খারাপ করলি রে, তাড়াতাড়ি যা। কথাটা শুনেই মনে হচ্ছে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। ভয়ে পেছনে ঘুরে তাকাতে পারছি না। এদিকে দূর থেকে কুকুরের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। প্রচণ্ড ভয় হচ্ছে আমার। শ্মশানঘাট বরাবর রাস্তায় একটি বিশাল বটগাছ আছে। এদিকে নদীর উপর থেকে মেয়ে মানুষের কান্নার আওয়াজ আসছে সেই শ্মশানঘাটের কাছে থেকে। আমি ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি। আমি যেন হাঁটতেই পারছি না। শ্মশানঘাটের দিকে তাকাতেই কোনো সাহস পাচ্ছিলাম না। ভয় দূর করে একবার শ্মশানঘাটের দিকে তাকালাম। দেখি বিশাল দেহে 6 থেকে 7 জন মানুষ সেই পোড়ানো চিতার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে লাশ পুড়ছে। দেখি আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে আল্লাহর খোদার নাম নিতে লাগলাম। এতক্ষণে আমার সিগারেটের আগুন নিভে গেছে। শ্মশানঘাটের পাশেই বড় একটি নৌকা বাঁধা। এমন ডিজাইনের নৌকা আমি আগে কখনো দেখিনি। চাঁদের আলোয় নৌকাটি স্পষ্ট দেখা যাচ্ছে। নৌকার ধারিগুলো মনে হচ্ছে পিতল দিয়ে বাঁধাই করা। চাঁদের আলোয় তা ঝলকাচ্ছিল এবং চকচক করছিল। তার নৌকার ভেতর থেকে ওই মেয়েটার গায়েবী কান্নার আওয়াজ আসছিল। এগুলো দেখে আমি ইয়া আল্লাহ বলে চিৎকার দিলাম। চিৎকারের পাশে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকে পরা বিশাল দেহের আকৃতির লম্বা লোকগুলো আমার দিকে তাকালো। মেয়ে কণ্ঠের করুণ কান্নার আওয়াজ হঠাৎ থেমে গেল। তাদের চোখ দিয়ে যেন লাল আভা বের হচ্ছিল, আর সবার মুখে তাচ্ছিল্যের অট্ট হাসি। আমি চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। চোখ বন্ধ অবস্থায় কারো ডাকে আমার জ্ঞান ফিরল। তাকিয়ে দেখি কালু মামা মাথার কাছে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় মস্ত বড় এক ঝুড়ি। দাঁড়িয়ে থেকে আমাকে ডাকছে, এই মিন্টু ওঠ, বাড়ি যাবি না? চল তাড়াতাড়ি। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। কালু মামা বললেন, আজ বেঁচে গেছিস, চল তাড়াতাড়ি। এই বলে দুজন হাঁটা শুরু করলাম। মামাকে বললাম, তুমি এত রাতে কোথায় থেকে? আর বলিস না, আজ অমাবস্যা, আর এই অমাবস্যার রাতে অনেক মাছ পাওয়া যায়। এই মাছ ধরতেই বিলে আসছিলাম। আগে বলো, কল করেছিলে কেন? কার কি হয়েছে? আর কার দোকান থেকে কল করেছিলে? ওসব কথা পরে শুনবে। আয় তাড়াতাড়ি, জায়গাটা ভালো না। কিন্তু যত দ্রুত হাঁটছি মামাকে সাথে ধরতে পারছি না। আমার থেকে 5-6 ফিট আগেই হাঁটছে মামা। মাত্র 15 মিনিটেই 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম। এত তাড়াতাড়ি কিভাবে আসলাম বলতে পারি না। বাড়ি পাওয়ার কয়েক মিনিট আগে মামা বলল, যা, এখন আর কোনো বিপদ নেই। মামাকে আবার বললাম, কার কি হয়েছে বলো না তো মামা। আর তুই কোথায় যাও তুমি? মামা বললেন, খুব অন্যায় করেছিস, তোকে সকালে আসতে বলেছিলাম। আর হ্যাঁ, কারো কিছু হয়নি, তবে হতে পারে। বাড়ি যা, গিয়ে ঘুমা। খালের মধ্যে ঝুড়িত করে মাছগুলো আমি একটু পানিতে রেখে যাচ্ছি, সকালে যেন তাজা থাকে। কাল এই মাছগুলো এক জায়গায় পাঠানোর কথা আছে, আর এই মাছগুলো শুধু তোর জন্যই পাঠাতে হচ্ছে। এই বলে চলে গেলেন মামা। বাড়ি যাওয়ার জন্য কলা গাছের ভেলা রাস্তার সাথেই লাগানো ছিল। ভেলাতে চড়ে বাড়ি চলে গেলাম। মাকে ডাকতেই মা দরজা খুলে দিল। আমার সারা শরীরে কাদামাটি দেখে মা বলল, কিরে, এই হাল কেন তোর? কোথায় থেকে আসলি? আর এত রাতে কেন? ফোন করে তোর বাবলু কাকার দোকানে তো একবার ফোন করতে পারতি, তাই না? কোনো বিপদে পড়েছিলি নাকি? এসব কোনো কথার জবাব না দিয়ে মাকে বললাম, কারো কিছু হয়েছে কিনা। মা বলল, কই না তো। কিন্তু সন্ধ্যায় কালু মামা ফোন করে আসতে বলল যে আমাকে। মা কালু মামার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। মাকে বড্ড চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু কিছুই বলল না। বলল, এখন ফ্রেশ হয়ে ঘুমা, কাল সকালে বলবো। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে কয়েক গাল মুড়ি খেয়ে শুতে আসলাম। এদিকে ফজরের আজান দিল। বেলা 10টায় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীর ব্যথা, গায়ে হালকা জ্বর। এদিকে বিলের ছোট মাছ ভুনা করে
সকালের খাবার নিয়ে আমার জন্য বসে আছে মা। মাকে বললাম, বাবা কই? তোর বাবা বিলে গেছে জাল দেখতে, মাছ পেলে বাজারে বিক্রি করে একবারে দুপুরে আসবে। খেতে খেতে মা আমাকে কালু মামার কথা জিজ্ঞাসা করলো। কি যেন বললি রাতে? কালু নাকি তোকে ফোন করেছিল? হ্যাঁ। তারপর মা যেন বলল, তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মামা নাকি মাসখানেক আগে বিলে জাল পাততে গিয়ে কি যেন দেখে ভয় পায়, বাড়িতে কিছুই বলেনি, আর সপ্তাহখানেক আগে তোর কালু মামা মারা যায়। তো আমাকে জানাও না কেন মা? তোর পরীক্ষা চলছিল তাই জানাইনি, কিন্তু তোর মামা তোকে অনেক স্নেহ করতো, ভালোবাসতো। নিজের কোনো ছেলেপুলে না থাকায় তোকে ছেলের মতোই আদর করত। আমি আর কিছু বললাম না। গত রাত্রে কী ঘটেছিল এর কিছুই বলিনি। ভাত খেয়ে রুমে চলে গেলাম আর ভাবলাম, তাহলে কালু মামার জায়গায় কে ছিল? কেন ফোন করেছিল? আর এতটা পথ আমি কি মামার আত্মার সাথে আসলাম? ভাবতে ভাবতে শরীর কাঁটা দিয়ে উঠল। শরীরে প্রচণ্ড জ্বর চলে আসলো। এদিকে দুপুর ঘনিয়ে আসতে লাগলো। বাবা মাছ বিক্রি করে মাত্র বাড়িতে আসলো। বাবা এসে মাকে বলল, আমাকে একটু পানি খাওয়াও তো, আমার বুকটা ধরে আসছে। বাবার গলা শুনে বাবার কাছে এলাম। বাবা বললেন, ভোরবেলায় এসেছিস তাই তোকে ডাকিনি। আমি গোসল দিয়ে আসি, তারপর খেতে খেতে দুই বাপ বেটা কথা বলবো। বাবা গোসলখানায় যাওয়ার পর বাবা কেমন যেন চিৎকার দিয়ে উঠল, মিন্টুর মা, আমাকে ধরো। আমি দৌড়ে কাছে গেলাম, দেখি বাবার মুখ দিয়ে ফেনা হচ্ছে, কিছু একটা বের হচ্ছে ফেনার মতো। বুঝতে বাকি রইল না বাবা স্ট্রোক করেছে। দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, তাড়াতাড়ি এখানে আসার কারণে আপনার বাবা প্রাণে বেঁচে গেছে। তখন আর আমার বুঝতে বাকি রইল না কালু মামা কেন ফোন করে আমাকে বাড়ি আসতে বলেছিল, কেনই বা রাতে আসার কারণ বিপদে পড়েছিলাম, আর কেন বা এত ভয়ানক জায়গা থেকে মামার দ্বারা উদ্ধার হলাম। ইস, মামা আমাকে বড্ড বেশি ভালোবাসতো। বাবাকে রাতেই বাসায় আনলাম, কিন্তু রাত থেকে আমার জ্বর বেড়েই চলেছে। হাসপাতাল থেকে আসার পথে কিছু ওষুধ এনেছিলাম, খেয়ে সুস্থ হলাম। প্রতিদান স্বরূপ আমার টিউশনি করার টাকা দিয়ে জুম্মার দিনে মসজিদে সিন্নি খাওয়ালাম ফকিরদের। মামা, ওপারে ভালো থেকো মামা, আল্লাহ তোমাকে বেহেশতে দান করুক। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন, যেন আমি ভবিষ্যতে আরও এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের আরেক পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।